নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আমি নীলাভ দে সরকার। তো আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে আমি ইউটিউবে ফিলোসফি পড়াবো। তো এতদিন পর সেই ইচ্ছে বাস্তবায়িত হচ্ছে। তো আমরা এই চ্যানেলে ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে আলোচনা করার কিছু পূর্বে আমরা ফিলোসফির যে ব্রাঞ্চেসগুলো আছে সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করে নেব। অর্থাৎ মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এসব নিয়ে সংক্ষেপে আলোচনা করে তারপরে আমরা ঢুকবো অ্যাক্সিওলজি পরে বলছে। তো এসব নিয়ে আলোচনা করে তারপর আমরা ঢুকবো ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনে অর্থোডক্স এবং হেটেরোডক্স ফিলোসফি পার করে তারপরে আমরা ওয়েস্টার্ন ফিলোসফিতে যাব, এবং তার মাঝে সময় বিশেষ নিহিলিজম বা অ্যাবসার্ডিজম এসব নিয়ে যেগুলো আধুনিক দর্শন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আলোচনার শুরুতে আমরা আলোচনা করছি যে ফিলোসফি। ফিলোসফি শব্দটি এসেছে ফিলোস এবং সোফিয়া থেকে। এর অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। যারা জ্ঞানের প্রতি আকৃষ্ট হয় বা অনুরাগ পোষণ করে তাদের বলা হয় ফিলোসফার। এবার দর্শন শব্দটি কোথা থেকে আসলো? দর্শন দর্শন শব্দের উৎপত্তি হচ্ছে দৃশ ধাতু থেকে। দৃশ ধাতুর অর্থ দেখা। আক্ষরিক অর্থে দেখা নয়, দেখা অর্থ অনুভব করা, সমাজের সমস্ত কিছু অনুভূতিকে গ্রহণ করা এবং প্রসেস করা। সাহিল লুধিয়ানভির একটি নজম আছে, ওই কথায় বলতে গেলে যে गम और खुशी में फर्क ना महसूस हो जहाँ मैं दिल को उस मकाम पे लाता चला गया। ফিলোসফির কাজ হচ্ছে আমাদের ব্রেনকে, আমাদের মনকে প্রস্তুত করা সমস্ত কিছু আবেগ অনুভূতিকে মুক্ত করবার জন্য। অর্থাৎ খুব সহজ ভাষায় বললে ফিলোসফি ইজ এ স্পেকটেকল অর গগলস, যার মাধ্যমে আমরা আমাদের পার্সপেক্টিভ পাই, পৃথিবীকে আমরা নতুন আঙ্গিকে নতুন ভঙ্গিতে দেখতে পাই, আমাদের অনুভূতিকে আমরা নতুনভাবে রিসিভ করতে পারি। এবার এই যে আমরা বলছি যে দর্শন আছে কি নেই, পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে একটা নিজস্ব দর্শন আছে। যেমন খুব সহজ একটা উদাহরণ দেবো, আমি ময়নাগুড়ি থেকে আসছি। তো ময়নাগুড়ির সুভাষনগর এরিয়াতে একজন ভিখিরি আছেন বাস স্ট্যান্ডের ওখানে। তো সেই ভিখিরি 12 মাস তার কাছে হচ্ছে কেউ না কেউ ভিক্ষের খাবার বস্ত্র নিয়ে চলে যায়। আমরা বলতে পারি যে মানুষটির কোনো ফিলোসফি নেই, তবে আছে। এই যে মানুষটি অনির্দিষ্টকাল এবং অনন্তকালের জন্য এক জায়গায় পড়ে আছে এবং তার কাছে কেউ খাবার দিয়ে আসছে, কেউ জল দিয়ে আসছে, কেউ বস্ত্র দিয়ে আসছে, একে বলা হচ্ছে আজীবিকবাদ। আজীবিকবাদ। ভারতবর্ষে বৌদ্ধ ফিলোসফির কিছু পরে একটি ফিলোসফিক্যাল আইডিয়া এসেছিল, যারা ছিল আজীবিক। তারা বলতেন যে everything is pre-decided, অর্থাৎ সমস্ত কিছু পূর্ব নির্ধারিত। ভারতীয় দর্শনে যেমন বলা হচ্ছে বা গীতায় যেমন বলা হচ্ছে যে তুমি কর্ম করে যাও, ফলের প্রতি তোমার অধিকার নেই, আজীবিকরা তেমন বলতেন যে তুমি কর্ম যাই করো না কেন, ফল পূর্ব নির্ধারিত, ফল পরিবর্তন হবে না এবং ফল ঈশ্বরের ইচ্ছায়। তাই তারা কাজ করতেন না, তারা কাজ না করে এক জায়গায় স্থায়ী থেকে বসে নিজেদের জীবনযাপন করতেন ভিক্ষাবৃত্তির মাধ্যমে। এবার আমরা আসবো যে আমরা খুব সিম্পল একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি যে মানুষ কারা, মানে মানুষ কি। কেউ বলছে আহম ব্রহ্মাস্মি, কেউ বলছে মানুষ ভগবানের সন্তান, কেউ বলছে ব্রহ্মের অংশ। তো এই প্রসঙ্গে আমার খুব সহজ একটি যুক্তি আছে, এটা দিয়েই আমি শুরু করছি আজকের ক্লাস। যে আমরা কখনো প্রশ্ন করি না যে কোনো পিঁপড়ের জীবনের মাহাত্ম্য কি, জীবনের গুরুত্ব কি, কোনো ইঁদুর বিড়াল তাদের জীবনের গুরুত্ব বা মাহাত্ম্য কি। আমরা সবসময় হিউম্যান এক্সিস্টেন্সকে বড় করে দেখাতে চাই। এর প্রধান কারণ এবং একমাত্র কারণ হতে পারে যে মানুষ যেহেতু ভাবতে শিখেছে, মানুষ যেহেতু বুঝতে শিখেছে, তো মানুষ নিজের অস্তিত্ব সম্পর্কে একটা ইনসিকিউরিটি ফিল করে। যে অস্তিত্ব সম্পর্কে ইনসিকিউরিটি থেকে সে নিজেকে মহৎ করে দেখাতে চায় এবং বারবার নিজেকে ঈশ্বরের সন্তান, ঈশ্বরের অংশ হিসেবে তুলনা করে। এবার আমরা এই অংশ থেকে ঢুকে যাচ্ছি ব্রাঞ্চেস অফ ফিলোসফিতে। কোর ফিলোসফিতে আমরা এখানে ঢুকবো। প্রথমে আসবে মেটাফিজিক্স। তারপরে আসবে এপিস্টেমোলজি। মেটাফিজিক্স কথার অর্থ আদি বিদ্যা।
আদি বিদ্যা। এপিস্টেমোলজি জ্ঞান মীমাংসা। তারপরে আসবে অ্যাক্সিওলজি। অ্যাক্সিওলজির অর্থ হচ্ছে মূল্যবোধ। অ্যাক্সিওলজির মধ্যে তিনটি ব্রাঞ্চ আছে, এথিক্স, অ্যাস্থেটিক্স আর লজিক। তারপরে আসবে হচ্ছে পলিটিক্যাল আর সোশ্যাল ফিলোসফি। পলিটিক্যাল ফিলোসফি বলতে আমরা বুঝি যে কার্ল মার্কসের লেফটিস্ট ফিলোসফি আর যেটা আছে এখনকার বর্তমান যে শাসন চলছে ভারতবর্ষে, দক্ষিণপন্থী ব্যবস্থা, এই দুটো নিয়ে আমরা পরে সবিস্তারে আলোচনা করব। তো এবার আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে মেটাফিজিক্স, তারপরে পড়লাম এপিস্টেমোলজি জ্ঞান মীমাংসা, অ্যাক্সিওলজির তিনটি ভাগ, এথিক্স, অ্যাস্থেটিক্স, লজিক। এথিক্স হচ্ছে নীতিবোধ। আমি খুব সংক্ষেপে বলছি, এখনকার দিনে সমস্যা কি হয় যে আমরা যারা আছি, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে পাপ পুণ্য দিয়ে সমস্তটা বোঝাই। প্রকৃতার্থে সেটা নীতিবোধ দিয়ে হওয়া উচিত, ন্যায় এবং অন্যায়। বা আমাদের দেশেও বর্তমানে যে বিচার ব্যবস্থা চলছে, যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া বা ফাঁসির যে আইন আছে, হ্যাং আনটিল ডেথ, এগুলো সমস্তটা প্রতিশোধ নেওয়া। এবং প্রতিশোধ কখনো বিচার বা ন্যায় হতে পারে না। ন্যায়ের উদ্দেশ্য সংশোধন করা। ফিওডর ডস্টোভস্কির দি ইডিয়েটে পেজ নাম্বার 26 তিনি বলছেন যে কোনো মানুষকে হত্যা করলে তা জঘন্য, তবে কোনো রাষ্ট্র যখন কোনো মানুষকে হত্যা করে তা জঘন্যতর। অর্থাৎ আমি যখন কোনো খুন করতে যাচ্ছি, আমি কোনো মানুষকে অতর্কিতে আক্রমণ করছি এবং তাকে মেরে ফেলছি, শুধুমাত্র সাময়িক সময়ের জন্য তার শারীরিক কষ্ট হচ্ছে। কিন্তু আমি যখন পরিকল্পনা মাফিক কাউকে হ্যাং টিল ডেথ বলছি, তাকে শারীরিক এবং মানসিক উভয় প্রকারের কষ্ট দিচ্ছি, এবং মানসিক কষ্টটা বাড়তি কষ্ট। তাই এথিক্যালি প্রথমত যেটা বললাম যে মৃত্যুদণ্ডটা কখনোই ন্যায় হতে পারে না, এটা এথিক্সের পয়েন্ট থেকে আমরা আসছি। লজিকের পয়েন্টে আমরা পরবর্তীতে আসবো। এবার আসলাম অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স অর্থাৎ সৌন্দর্যবোধ বা সৌন্দর্য মীমাংসা। অ্যাস্থেটিক্স কি? অ্যাস্থেটিক্সের কোনো চিরস্থায়িত্ব নেই। অ্যাস্থেটিক্স চিরন্তন নয়, সময়ের সঙ্গে সঙ্গে এবং কালচারে ভ্যারি করে। আমরা দেখিয়ে দিচ্ছি। ডক্টর বিকাশ দিব্যকীর্তির একটা এক্সাম্পল দিয়ে আমি নেব যে কোনো 50 বছরের মহিলাকে যদি আমরা ফ্রান্সে দেখি, তাকে ফ্রক পরে দেখছি, তখন ফ্রান্সের মানুষের আওতায় সে সুন্দর। অথচ ভারতীয় যখন দেখবে, তখন আমরা তাকে শাড়িতে দেখতে চাইব। অর্থাৎ সৌন্দর্যের যে প্যারামিটার, সেটা কালচার এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে। ওয়েস্টে সেই সৌন্দর্যের প্যারামিটার একরকম, আর ইস্টে একরকম। এবং এই যে সৌন্দর্যের প্যারামিটার প্রসঙ্গে গ্রিকরা খুব কাজ করেছেন, তারা সিমেট্রি নিয়ে কাজ করেছেন। অর্থাৎ সৌন্দর্যের একটা সিমেট্রি তারা খুঁজে বের করেছেন, একটা সিমেট্রিক্যাল, একটা অ্যাসিমেট্রিক্যাল। যেমন ওই জনি ডিপের যে ওয়াইফ ছিলেন, যার সাথে ডিভোর্স হলো, সেখানে সম্ভবত দেখানো হয়েছে যে তার মুখ হচ্ছে সবচেয়ে বেশি সিমেট্রিক্যাল, সবচেয়ে বেশি সিমেট্রিক্যাল স্কোর বেশি পাচ্ছে। তো যাই হোক, এই প্রসঙ্গে আমরা যাচ্ছি। এবার আমরা আসবো হচ্ছে মূল প্রসঙ্গে, আমাদের মেটাফিজিক্স। মেটাফিজিক্স হচ্ছে দি নেচার অফ বিং, অর্থাৎ আমার এক্সিস্টেন্স নিয়ে কথা বলা হচ্ছে মেটাফিজিক্স। একটা সুন্দর গল্প দিয়ে শুরু করব। ওশো খুব বড় একজন দার্শনিক, তার ছোট্ট একটি গল্প আছে যে চীনের একজন দার্শনিক ছিলেন। তিনি একবার খুব খুশি থাকতেন তিনি সবসময়। তো তিনি একবার খুব দুঃখে চলে গেছেন, খুব অবসাদে ভুগছেন। তো তার ভক্তরা, তার শিষ্যরা এসে জিজ্ঞেস করলেন যে গুরুদেব কি হয়েছে আপনার, আপনি দুঃখে কেন আছেন? তো তিনি বলছেন যে আমি রাতে একটি স্বপ্ন দেখেছি। তো স্বপ্নটি কি তাকে জিজ্ঞেস করায় তিনি বলছেন যে আমি স্বপ্ন দেখেছি যে আমি প্রজাপতি হয়ে ফুলের বাগানে উড়ে বেড়াচ্ছি। তো ভক্তরা বলছেন যে স্যার আপনি তো দেখেছেন, তাতে অসুবিধার কি আছে? বলছে না, মানুষ স্বপ্নে যদি প্রজাপতি হতে পারে, এমনও তো হতে পারে যে স্বপ্নে প্রজাপতি মানুষ হয়ে আছে। অর্থাৎ প্রকৃতপক্ষে আমি প্রজাপতি, আমি স্বপ্নে প্রজাপতি যখন ঘুমাচ্ছে তখন সে দেখতে পাচ্ছে যে মানুষের রূপ মতো আচরণ করছে। এই যে এক্সিস্টেন্স, অর্থাৎ স্বরূপের উপর প্রশ্ন করা হচ্ছে, যেখানে অস্তিত্বের উপর প্রশ্ন করা হচ্ছে, সেটা হচ্ছে মেটাফিজিক্স।
অ্যারিস্টটল প্রথম বই লিখেছিলেন মেটাফিজিক্সের ওপর। মেটা কথার অর্থ পরবর্তী, আর ফিজিক্স অর্থাৎ বিদ্যা বা পদার্থবিদ্যা, অর্থাৎ পদার্থবিদ্যার পরবর্তীতে যা আছে। আমরা সিস্টেমেটিক্যালি বলবো যে প্রতিটি বস্তুর দুটি রূপ আছে, একটা হচ্ছে বাহ্য বা অবিভাষিত রূপ, আরেকটি হচ্ছে বস্তু কায়া বা তার প্রকৃত রূপ। এই যে বাহ্য বা অবিভাষিত রূপ, এটা ফিজিক্সের আওতায়, আর বিপরীতে তার যে প্রকৃত স্বরূপ, সেই স্বরূপ ব্যাখ্যা করা মেটাফিজিক্সের কাজ। অর্থাৎ কোনো নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন কেন ঘুরছে, বিজ্ঞান এখন উত্তর খুঁজে যাচ্ছে, মেটাফিজিক্সের কাছে উত্তর নেই, তবে মেটাফিজিক্স এই সব বিষয় নিয়ে আলোচনা করে। বা রামধনু কেন গোল, এই যে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স গুলো। তো এবার হচ্ছে যে মেটাফিজিক্সের গুরুত্ব কোথায়। মেটাফিজিক্সকে দুটো থিমের উপর ভাগ করা হয়। একটা থিম হচ্ছে স্টাডি অফ ইটস কজ, অর্থাৎ সমস্ত কিছু কেন আসলো তার কারণের উপর। কজ হচ্ছে গড। এবার এখানে দুটো সাইকোলজিক্যাল ইস্যু আসবে, একটা হচ্ছে কসমোলজি, আর একটা আসবে থিওলজি। কসমোলজিতে আমরা জানবো ক্রিয়েশনিজম প্রসঙ্গে, অর্থাৎ ঈশ্বর বা গড 6 দিনের মাথায় পৃথিবী বানিয়েছিলেন। কেউ বলছেন মোহাম্মদ নবী বা আল্লাহ বানিয়েছেন, কেউ বলছে ঈশ্বর বানিয়েছেন, ব্রহ্মা বানিয়েছেন। এই যে পার্থক্যগুলো, এগুলো হচ্ছে ক্রিয়েশনিজমের আওতায়। বিপরীত দিকে যখন চার্লস ডারউইনের মতবাদ দিলেন যে পৃথিবী কিভাবে এসেছে, বা বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনসগুলোর মাধ্যমে যে ধীরে ধীরে করে মানুষ ফর্ম করেছে, বিভিন্ন কমপ্লেক্স অ্যানিমাল ফর্ম করেছে, এই যে তথ্যগুলি যখন আসলো, তখন আমরা জানতে পারলাম যে না, ঈশ্বরের বাইরেও একটি পাওয়ার আছে, যেটা হচ্ছে সায়েন্স। এবং এখান থেকে আসলো এথিজমের ধারণা। আমরা এই বিষয়ে পরে আলোচনা করব। তো কসমোলজিতে আলোচনা করা হচ্ছে যে বিশ্ব কী করে সৃষ্টি হয়েছে, এর অর্থ কী, মানুষ কিভাবে এসেছে বিজ্ঞানের দৃষ্টিকোণে এবং দর্শনের দৃষ্টিকোণে। এবং থিওলজিতে আলোচনা করা হচ্ছে ঈশ্বরের স্বরূপ। রামকৃষ্ণ পরমহংসদেবের দুটি গল্প মনে পড়ে যাচ্ছে, যে একবার একটি হাতি ছিল, তো সেই হাতিকে অনেকগুলো অন্ধ মানুষ দেখছিল। তো হাতির চারপাশে অনেকগুলো অন্ধ মানুষকে ছেড়ে দেওয়া হলো, তারা হাতিকে বিভিন্নভাবে স্পর্শ করবে। কেউ বলল হাতি লেজের মতো, দড়ির মতো, কেউ বললেন হাতি সুরের মতো, কেউ বললেন কুলোর মতো, থামের মতো। অর্থাৎ ঈশ্বরেরও সেম ভাবে কালো ফিলোসফিতে যেটা বলা হয় যে কালো অন্ধকারের মধ্যে কালো বিড়াল রাখলে খুঁজে পাওয়া যায় না, ঈশ্বরও তেমনটাই। ঈশ্বরের আকার বা নিরাকার এই প্রসঙ্গে যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে থিওলজি, বা ঈশ্বর সগুণ না নির্গুণ, এই আলোচনা হচ্ছে থিওলজি। এবার আরেকটা ভাগ আছে হচ্ছে এই থিওলজি আর কসমোলজিকে একসাথে বলা হয় অন্টোলজি। আমরা সবিস্তারে পরে আবার আলোচনা করব। এবার এর বাইরে এরপর আধুনিক দার্শনিকরা মেটাফিজিক্সকে আরেকটি ভাগে ভাগ করলেন। সেটা হচ্ছে জেনারেল মেটাফিজিক্স, আর দুই হচ্ছে স্পেশাল মেটাফিজিক্স। এবার এখানে স্পেশাল মেটাফিজিক্সে আসলো কসমোলজি, থিওলজি আর সাইকোলজি। সাইকোলজি নিয়ে সিগমন্ড ফ্রয়েড অনেক কাজ করছেন, আমরা পরে সবিস্তারে আলোচনা করব। তবে এই যে জেনারেল মেটাফিজিক্স যখন আলোচিত হলো, এখানে অন্টোলজিকে সেপারেট একটি ফিল্ড হিসেবে দেখানো হলো, কসমোলজি এবং থিওলজি থেকে আলাদা করে। এখানে আমরা আবার বলছি যে বস্তুর প্রকৃত স্বরূপ নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে অন্টোলজি। বাট এই যে মেটাফিজিক্স নিয়ে বিভিন্ন দার্শনিক নিজেদের মতামত রাখছেন। স্পিনোজা, লিউক, এরা বলছেন যে মেটাফিজিক্স থেকে দর্শনকে আলাদা করা অসম্ভব, দর্শন এবং মেটাফিজিক্স অভিন্ন। অ্যারিস্টটলও তাই বলছেন যে
যা কিছু বিজ্ঞানের পরবর্তীতে আসে তাই হলো দর্শন, এবং যা কিছু ফিজিক্সের পরে তাই হচ্ছে মেটাফিজিক্সের আওতায় পড়ছে। তবে এপিস্টেমোলজি নিয়ে যখন আমরা আলোচনা করব আমরা দেখতে পারবো এম্পিরিসিজম। এবার এম্পিরিসিজম হচ্ছে অভিজ্ঞতাবাদ। এই অভিজ্ঞতাবাদ বলছে যে চার্বাকদের মতো এরা বলছে যে যা কিছু আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি এবং অভিজ্ঞতা করতে পারি শুধুমাত্র তাই সত্য। আকাশ এবং ঈশ্বর যেহেতু পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হয় না, তার জন্য চার্বাকরা তাকে মিথ্যা বলে, এবং যা কিছু ইন্দ্রিয় দ্বারা অনুভূত হয় তাই শুধুমাত্র প্রত্যক্ষ সত্য। তো যেহেতু এম্পিরিসিজম এসেছে ইউরোপে, তো অভিজ্ঞতাবাদী যারা দার্শনিক তারা মেটাফিজিক্সের কোনো অর্থ খুঁজে পাননি। তো ডেভিড হিউম এই মেটাফিজিক্স ক্রিটিসাইজ করে বলছেন অন্তঃসারহীন। বিপরীতে ইমানুয়েল কান্ট বলছেন, ইমানুয়েল কান্ট একজন জার্মান দার্শনিক, তিনি বলছেন যে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। অর্থাৎ মেটাফিজিক্সের যে এত দীর্ঘ একটা বিষয়, এর কোনো সমাপ্তি নেই, তাই মেটাফিজিক্স জানাটাই বৃথা। তো আজকে আমরা মেটাফিজিক্স পর্যন্ত আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা এপিস্টেমোলজি বা জ্ঞান মীমাংসা নিয়ে বিস্তারে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লেগেছে ও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই নিজেদের ফিডব্যাক জানাবেন। ধন্যবাদ।